দর্শক বন্ধুরা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি অবশ্যই এটা মনে করি যে 18 বছরের নিচে যারা রয়েছেন তাদের খুব একটা দেখাটা ঠিক হবে না। কারণ এই ভিডিওতে এমন কিছু বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করতে চলেছি যেটা হয়তো বা আমার মনে হয় এর নিচে যারা রয়েছেন তাদের জন্য ঠিক নয়। দেখুন বন্ধুরা, আজকে যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আমরা মূলত হস্তমৈথুন বা অতিরিক্ত স্পাম সিক্রিয়েশন বা ইজাকুলেশন যেটাকে বলা হয়, অর্থাৎ বেরিয়ে যাওয়া বীর্যপাত যেটাকে বলা হয়, সেই বীর্যপাত বা মহিলাদের যে সাদা স্রাব, অতিরিক্ত সাদা স্রাব, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মূলত দেখুন, আলোচনার বিষয়বস্তু এটাই যে আপনারা হয়তো ভাবেন যে অতিরিক্ত সাদা স্রাব হলে বড়জোর কি হবে, বা অতিরিক্ত বীর্যপাত হয়ে গেলে বড়জোর কি হবে। বীর্যপাতের অনেক খারাপ কারণ আছে, অনেক খারাপ গুণ আছে, আমরা জানি, নর্মালি সেটা জানি। কিন্তু যখনই আপনি গুগল করবেন বা কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন, সেখানে কিন্তু তারা বৈজ্ঞানিক পরিভাষায়, বৈজ্ঞানিক ভিত্তিতে এটাই বলা হয় যে এর তেমন একটা কিছু সাইড এফেক্ট নেই। এটা একটা নর্মাল শারীরবৃত্তীয় ক্রিয়া। যেমন আমরা খাবার খাই, আমাদের খিদে পায়, ঠিক তেমনই শরীরের একটা চাহিদা থাকে, সেই চাহিদা মেটানোর জন্য এই ধরনের ক্রিয়া বা এই ধরনের জিনিস আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হয়, বা মাইন্ডে, ব্রেনে এই জিনিসগুলো আসে। আর তারই পরিণতি আমরা যেমন ধরুন এই মানে স্পাম এজাকুলেশন বা হস্তমৈথুন বা যেটাই বলুন, মাস্টারবেট, যেটাকে বিভিন্ন ভাষায় এটাকে অভিহিত করা হয়ে থাকে। তো মেয়েদের ক্ষেত্রে বলি যে সাদা স্রাবের প্রবলেম থাকে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনি যদি স্পাম দেখেন বা সাদা স্রাবের ব্যাপারে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন ঠিক মতো, তাহলে ব্যাপারটা আসলে কি, এগুলো কোথা থেকে উৎপত্তি হয়। এইগুলো আমাদের একটা মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অঙ্গ, অর্থাৎ যেখান থেকে প্রজনন তন্ত্রের একটা অঙ্গ, মানে সিস্টেমের একটা অংশ। এইবার যখনই আপনার হস্তমৈথুন আপনি করছেন, যখন বেশি পরিমাণে এজাকুলেট হচ্ছে, এবার একটা এখানে সমস্যা থেকে যায় যে একটা নির্দিষ্ট হারে হস্তমৈথুনটাও ঠিক আছে, কিন্তু সেটা কত। যদি আপনি গুগলকে জিজ্ঞাসা করেন, যদি আপনি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, এই ক্ষেত্রে ওনারা কিন্তু সঠিক উত্তর কখনোই দেন না। সঠিক উত্তর বলতে সপ্তাহে কতবার করা উচিত, এই প্রশ্নটা যদি আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন সঠিক একটা কোনো ধারণা কিন্তু আপনি পেলেন না। বরং এখানে বলা হচ্ছে যে এটা একটা শারীরবৃত্তীয় ক্রিয়া, এতে তেমন একটা কিছু ক্ষতিকর প্রভাব নেই। কিন্তু যদি আপনি এই ভিত্তির উপরে মেনে চলেন, তাহলে পরে আপনি নিজের অসম্ভব ক্ষতি করতে চলেছেন। প্রথম, যখনই আপনার অতিরিক্ত সাদাস্রাব হতে আরম্ভ করে বা অতিরিক্ত স্পাম এজাকুলেট হতে আরম্ভ করে, তখন অটোমেটিক্যালি আপনাদের ভাবা উচিত যে এটা তৈরি হয় কোথা থেকে। আপনি যে খাবার খাচ্ছেন, প্রতিনিয়ত যে খাবার খাচ্ছেন, আপনার শরীরে যে পুষ্টির জন্য আপনি খাবার খাচ্ছেন, সেই পুষ্টি অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত নিউট্রিশন, ভাইটামিনস, মিনারেলস, আয়রন, ফলিক অ্যাসিড যেগুলো আমরা খাই, সেগুলোই বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু রক্তে সেগুলোকে মিশ্রিত করতে পারি। তার ফলে বিভিন্ন অর্গান, মাংসপেশি, দাঁত, চুল, সমস্ত কিছু আমাদের কিন্তু পুষ্টি পায়। এবং রক্তও সেই একটা জিনিসেরই, মানে সেই সিস্টেমেরই একটা অঙ্গ, যেখান থেকে রক্ত বা হিমোগ্লোবিন বা শ্বেতকণিকা তৈরি হয়। কিন্তু যখনই আপনি অতিরিক্ত এজাকুলেট করছেন, শরীর কিন্তু সেটাকে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট টাইম প্রয়োজন, শরীরে একটা টাইম প্রয়োজন হয়। কিন্তু যখন অতিরিক্ত হারে আপনি এজাকুলেট করছেন, মাস্টারবেট করছেন, তখন শরীর কিন্তু সেই টাইমটা পাচ্ছে না সেই জিনিসটাকে তৈরি করার। তখন কি করছে, তার উপরে একটা আলাদা প্রভাব তৈরি হচ্ছে, আলাদা একটা বাড়তি চাপ তৈরি হচ্ছে, আপনার হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, আপনার প্রত্যেকটা অঙ্গের উপরে মারাত্মক পরিমাণে চাপ পড়ছে। আপনার এই যে স্পাম তৈরি হচ্ছে, যে গ্রন্থিতে তৈরি হচ্ছে, বা মেয়েদের ক্ষেত্রে যে সাদা স্রাব অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে, সেটার জন্য আপনার শরীরের অনেকটা পরিমাণ নিউট্রিয়েন্টস বা পুষ্টি কিন্তু সেই জিনিসের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। আমরা নর্মালি একটা পাতি বাংলায় এটাকে বলি প্রোটিন চলে যাচ্ছে, প্রোটিন চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রোটিন নয়। এর মধ্যে বেশিরভাগ যে অংশটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন, বেশিরভাগ যে অংশটা থাকে সেটা হচ্ছে জিঙ্ক, এবং হ্যাঁ, প্রোটিনের মাত্রা অবশ্যই কিছু না কিছু এর মধ্যে থাকে। তার সঙ্গেও বিভিন্ন রকম ভাইটামিনসও এর মধ্যে কিন্তু যুক্ত। স্পাম জিনিসটাকে যখনই আপনারা দেখবেন, তো স্পাম কিন্তু একটা জীবনী শক্তির মূল আধার, যেখান থেকে একটা নতুন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এর মধ্যে এমন কিছু উৎস রয়েছে, এমন কিছু মানে প্রাণ রয়েছে, যেটার মাধ্যম থেকে আবার নতুন একটা প্রাণের সৃষ্টি হয়। তাই এটাকে নর্মালি না নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখুন। এবার আমি এই কথাগুলো কেন বলছি, ভিডিওটা একটু লং হচ্ছে, অনেকেরই হয়তো মনে হবে যে কি বাজে বকছেন। তো
ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে যারা বুঝতে চান তারাই একমাত্র একটু দেখবেন, যারা স্ক্রল করে চলে যেতে চান, স্কিপ করে চলে যেতে চান, তাদের আমি বলবো ভিডিও থেকে চলে যান এখনই, কারণ আপনাদের বোর মনে হবে। এবার এই যে স্পাম এজাকুলেশন বা এই যে সাদা স্রাব, এর ফলে আমরা মোটামুটিভাবে জানি সাদা স্রাব বেশি হতে থাকলে তার কিন্তু শরীর অনেক ক্ষীণকায় হয়ে যায়, শারীরিক ক্ষমতা অনেক কমে যায়, ঘুম অনেকটা কমে যায়, মাথার চুল চলে যায়, চোখের নিচে কালি পড়ে যায় এবং আস্তে আস্তে তার জীবনী শক্তি অনেকটা কমে আসে, হজম শক্তির উপর মারাত্মক প্রভাব পড়ে। সঙ্গে সঙ্গে আপনার টোটাল হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়। আপনার কিন্তু কখনো পিরিয়ড সময় মতো আসে, আবার কখনো সময় মতো আসে না। আবার আপনার বাচ্চা কনসিভ করার যে ব্যাপারটা থাকে, অর্থাৎ শিশু জন্ম দেওয়ার জন্য যে কনসিভ করা ধারণ, সেই জিনিসটা কিন্তু টোটালি ডিসব্যালেন্স হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সাদা স্রাবের এতগুলো খারাপ কারণ রয়েছে। আর এদিকে স্পাম এজাকুলেশন যেটা রয়েছে সেটাও কিন্তু কোথাও না কোথাও পুরুষদেরকে বলতে পারেন বন্ধ্যাত্বের শিকার বানিয়ে দেয়। অর্থাৎ পুরুষদের মধ্যে সেই শুক্রাণু তৈরির ক্ষমতা বা শুক্রাণুর যে সঠিক বলতে পারেন বিল্ড আপ কোয়ালিটি, সেই জিনিসটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ শুক্রাণু অনেক দুর্বল হয়, যেটাকে ধাতু দুর্বল আমরা বলে থাকি, বা স্পাম কাউন্ট কমে যাওয়া যেটাকে ইংলিশে বলা হয়। তো এই ধরনের বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। শুধু তাই নয়, দেখবেন যারা অতিরিক্ত পরিমাণে এই জিনিসটা করে তাদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি যৌবনকে হারিয়ে ফেলার একটা ব্যাপার থাকে, মাথার চুল খুব তাড়াতাড়ি চলে যায়, চুল খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়, শরীরের একটা ক্ষীণকায় ভাব তো থাকবেই, হয়তোবা উপরে হৃষ্টপুষ্ট থাকতে পারেন কিন্তু তার মধ্যে সেই জীবনী শক্তি থাকবে না। দোতলা একটা বাড়ি যদি আপনাকে সিঁড়ি ভেঙে উঠতে হয়, আপনি হাঁপিয়ে উঠবেন, কোনো পরিশ্রম আপনি ঠিকমতো করতে পারবেন না, মানসিকভাবে আপনি অনেক ভেঙে পড়বেন, খুব অল্পতেই ভীত হয়ে উঠবেন, মানসিক চাপ অত্যন্ত বেড়ে যাবে, খুব স্ট্রেসড, সারাদিন খুব স্ট্রেসের মধ্যে থাকবেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব বেশি থাকবে, ঘুম কমে যাবে, আবল তাবল চিন্তা মাথায় প্রচুর আসবে। সবচেয়ে বড় কথা, আপনার অভ্যাসটাই অনেক খারাপ হয়ে যাবে, অর্থাৎ আপনি সব সময় ওই জিনিসের প্রতি আসক্তি তৈরি হয়ে যাবে, মেয়েদের প্রতি একটা আলাদা আসক্তি তৈরি হয়ে যাবে। কিন্তু যখনই আপনি মেয়ে সঙ্গম করতে যাবেন সেখানে কিন্তু আপনি আপনার সমস্ত শক্তি শিথিল হয়ে যাবে, আপনি সেখানে নিজের পুরুষত্ব প্রমাণ করার কোনো ক্ষমতাই পাবেন না। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু নর্মালি মানে হস্তমৈথুন, মাস্টারবেশন বা এই স্পাম এজাকুলেশনের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। তো এবার এই জিনিসগুলো আমি কেন বলছি, এই কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানান যে সপ্তাহে কতবার করা উচিত বা অতিরিক্ত করলে কি হবে, আর আমার মানসিক সমস্যা রয়েছে, আমার এই সমস্যা রয়েছে, ওই সমস্যা রয়েছে। আমি এবারে আপনাদেরকে বলি, যেহেতু আপনারা বিভিন্ন রকম খাদ্য খাওয়া, দেখুন আমি আজ প্রথম থেকেই বলে আসছি, সারাদিন হেলদি লাইফ, অবশ্যই বেশি পরিমাণে জল পান করা এবং যত মানে নেশা জাতীয় যত রকম জিনিস আছে সেগুলো থেকে দূরে থাকা, এটা একটা হেলদি লাইফস্টাইলের প্রথম অঙ্গ। আপনারা যদি এই জিনিসটা করেও চলেছেন, তারপরেও যদি আপনাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, আমি প্রথমেই বলতে পারি ইউরিক অ্যাসিডের একটা সমস্যা, আমি প্রথমেই বলতে পারি আপনাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা তো বলেই দিলাম, যেখানে প্রজনন ক্ষমতা প্রচুর কমে যায়, তো সেখানে সন্তান ধারণ বা শারীরিক যে সঙ্গম, সেই জিনিসটা তো আপনি ছেড়ে দিন। এর সঙ্গে আপনার মানসিক লেভেলটা কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, নার্ভাস সিস্টেমটা কতটা দুর্বল হয়ে যাচ্ছে আপনি কখনো ভেবেও দেখেননি। যেহেতু টোটালি আপনার এই হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে প্রোজেস্টেরন। তো এই দুটো হরমোনই যখন ব্যালেন্স হারিয়ে ফেলে, তো ব্যালেন্স হারানোর সঙ্গে সঙ্গে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের মাথায় থাকে, তো সেই পিটুইটারি গ্ল্যান্ড সেগুলোকে ব্যালেন্স করার জন্য অতিরিক্ত হারে পরিশ্রম করতে আরম্ভ করে, যেহেতু মাস্টার গ্ল্যান্ড এটাকেই বলা হয়, অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করতে আরম্ভ করে। তার সঙ্গে থাইরয়েড গ্রন্থিও সেইভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর এই দুটো যখন প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়, তখন এদের উপরে প্রচুর প্রেশার তৈরি হয়, আর তার ফলেই এদের মধ্যে ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়, মানসিক ভারসাম্য আপনার মধ্যে চলে আসে, মানে ভারসাম্যহীনতা আপনার মধ্যে চলে আসে। যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড আপনার মানসিক শক্তিকে অনেকটাই নিয়ন্ত্রণ করে, তো সেইখানেই যখনই এর উপরে অত্যাধিক প্রেশার তৈরি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের উপর অত্যাধিক প্রেশার তৈরি হয়, সে কিন্তু শারীরিক যে ক্রিয়া, শারীরবৃত্তীয় ক্রিয়া, সেটাকে সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স করে দেয়। আপনার মধ্যে মৃগী রোগের সম্ভাবনা তৈরি হয়, আপনার মধ্যে ইনসোমনিয়া, যেটা মানে অনিদ্রা রোগ, সেটা তৈরি হয়, আপনার মধ্যে ওসিপিডি তৈরি হয়ে যায়। মানে ওসিপিডি বলতে মানসিক অবসাদ, বা যেটাকে আমরা কি বলবো,
কোনো কিছুকে দেখে অহেতুক একটা ভয় পেয়ে যাওয়া, অহেতুক একটা মনের মধ্যে সংকোচ তৈরি হয়ে যাওয়া, বা সূচিবায়ী যেটাকে বলা হয়, ঠিক আছে? তো সেই সূচিবায়ী এক ধরনের মানসিক রোগ, বা অনেকের হাত পা ঝনঝন করে কাঁপা, অনেকের হাঁটুর সমস্যা, অনেকের হাত কাঁপার সমস্যা, অনেকের মানে বলতে পারেন গাঁটে ব্যথা, জয়েন্ট পেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসের তৈরি হয় নার্ভাস সিস্টেমটাকে টোটাল দুর্বল হয়ে যাওয়ার জন্য। কারণ এর মধ্যে এবার একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এই নার্ভাস সিস্টেমকে উন্নত করার জন্য যে খাদ্য খাওয়াগুলো প্রয়োজন আমাদের, মূলত যে নিউট্রিশনগুলো প্রয়োজন, সেই নিউট্রিশনগুলো আমরা রোজ তো খাচ্ছি, কিন্তু সেগুলো আমাদের শরীরে স্টোর হচ্ছে না। যখনই অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব যাচ্ছে, যখনই অতিরিক্ত পরিমাণে স্পাম এজাকুলেট হয়ে যাচ্ছে, এই নিউট্রিশনগুলো কিন্তু শরীর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রথমে হচ্ছে দৃষ্টিশক্তির উপরে প্রভাব পড়ছে, আপনাদের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে, আপনাদের আস্তে আস্তে কিন্তু একটা হাঁপানির মতো সমস্যা তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠা, কোনো কিছুকে ঠিকমতো মানে গ্র্যাব করতে না পারা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, আপনাদের হাত পা কাঁপা, আপনাদের প্রচুর পরিমাণে ঘাম হওয়া, তারপর বিপদে হতবুদ্ধি হয়ে যাওয়া, চিন্তাশক্তি কাজ না করা, অনিদ্রা ইত্যাদি বিভিন্ন রকম রোগ। ওসিপিডি তো বলেই দিলাম। তো এই ধরনের বিভিন্ন রকম রোগ। এবং হ্যাঁ, আরেকটা কথা, এর সঙ্গে কিন্তু মেয়েদের যে সিস্টের ব্যাপারটা থাকে, অর্থাৎ পেটের মধ্যে যে মানে সিস্ট তৈরি হয়, আপনারা জানেন, যেটার কারণে বাচ্চা প্রসব করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই সিস্টও কিন্তু কোথাও না কোথাও এর সঙ্গে জড়িত। ইউরিক অ্যাসিডও কিন্তু কোথাও না কোথাও এর সঙ্গে জড়িত। আপনার কিডনি স্টোন বা অন্যান্য যে স্টোনের সমস্যা, গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, এইগুলোও কোথাও না কোথাও সেই একই জিনিসের উপরেই ভিত্তি করে দাঁড়িয়ে। যখনই হরমোন ডিসব্যালেন্স হবে, আপনি বুঝতেই পারছেন টোটাল ইমিউনিটি সিস্টেম, টোটাল আপনার শরীরের যে ভিত, সেই ভিতটা কিন্তু নড়বড়ে হয়ে গেল, সব দিকটা আপনার ব্যালেন্স হারিয়ে যাবে, আপনার হজম শক্তি থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটা ব্রেকআপ হয়ে যাবে। তো যার কারণে আমি সবসময়ই বলছি, এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা অনেকে বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি, মানে বিশেষ করে যুব সম্প্রদায়ের কথা বলি, যে কি কারণে হচ্ছে। আমার তো এরকম কোনোদিন ছিল না, আমার খাদ্য খাওয়া আমি ঠিকঠাক করি, আমি নির্দিষ্ট নিয়ম মেনে চলি সব কিছু, তা সত্ত্বেও আমার এই জিনিসটা কেন হচ্ছে। ভেবে দেখুন, আজ থেকে, এখন আপনি হয়তো করছেন না, কিন্তু 1 থেকে 2 বছর আগেও যদি আপনার এই ধরনের কোনো খারাপ অভ্যেস থেকে থাকে, যেখানে আপনি প্রচুর পরিমাণে স্পাম এজাকুলেট করতেন, বা এই ধরনের কোনো রোগে আপনি ভুগেছেন, মহিলাদের ক্ষেত্রে বলছি, যেখানে আপনার প্রচুর পরিমাণে সাদা স্রাব নির্গত হতো, তো আপনি ভেবে দেখুন, সেই জায়গাটাকে পূর্ণ করতে, শরীরটাকে আবার সেই আগের অবস্থানে ফিরিয়ে আনতে, সেই হরমোনকে ব্যালেন্স করতে শরীর কিন্তু একটু টাইম নেবেই। আর সেটা 2 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, যার যেরকম ভাবে গেছে ঠিক সেইভাবে পূর্ণ হতে অনেকটা টাইম লাগবে। এবার নির্ভর করবে আপনি জীবনশৈলী কিভাবে এগিয়ে নিয়ে চলেছেন, কতটা ঘুমোচ্ছেন, কতটা খাচ্ছেন, কতটা কি করছেন, সেটার উপরেও ডিপেন্ড করবে। তাই মূলত ভিডিওর যে বিষয়বস্তু ছিল, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে শুধুমাত্র খাদ্য খাওয়া বা শুধুমাত্র এইসব ডাক্তারকে দেখিয়ে অমুক তমুক ওষুধ খেয়ে নিলাম আর ভিগোরা নিয়ে চলে এলাম, এই সমস্ত করলেই কিন্তু সব কিছুর সমাধান হবে না। আপনাদের সবচেয়ে প্রথমে ভাবতে হবে দৈহিক ভারসাম্য, হরমোন ডিসব্যালেন্সকে ব্যালেন্সে কি করে নিয়ে আসা। সেই জিনিসটাকে যদি করতে পারেন, আপনার ওভারঅল ইমিউনিটি ভালো থাকবে, সমস্ত রোগ থেকে আপনি দূরে থাকবেন। আর এই যে নার্ভের রোগ, মূলত যেটা আমরা বলি, নার্ভের রোগের মূল কারণই হচ্ছে শরীরে সেই ভাইটামিন B12 এবং অবশ্যই তার সঙ্গে অন্যান্য যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো স্টোর করতে না পারা, আর তার ফলেই কিন্তু এই ভারসাম্যহীনতা তৈরি হয়। তো সেই স্টোর কি করে করতে হবে, সেই জিনিসটাকে সম্পূর্ণ আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আলোচনার পর্ব ছিল এটা, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকমই ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন। আর আগামীতে আরও অনেক নতুন নতুন কিছু আমার আপনাদের সামনে নিয়ে আসার ইচ্ছে রয়েছে, তাই সেই সাসপেন্সটাকে না হয় এখন রেখেই দিলাম। তো সারপ্রাইজ হিসাবে থাকলো, সেটাকেও জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে একেবারেই ভুল করবেন না, যেটা একেবারেই ফ্রি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।